আসসালামু আলাইকুম মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকে অনলাইন ক্লাসে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদেরকে আমি ইউরোপ এবং ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রীয় কার্যক্রমের ঐতিহাসিক ও বিশ্লেষণাত্মক উন্নয়ন, তুলনা এবং বিরোধিতামূলক আলোচনার রেস্ট অফ অংশ, যেটা ছিল হিস্ট্রিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল ডেভেলপমেন্ট অফ স্টেট অ্যাক্টিভিটি ইন ইউরোপ অ্যান্ড দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্টেড। তো এইটার আমি এর আগের ক্লাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজয়ের কারণ, ইউরোপ এবং ভারত উপমহাদেশের সাম্প্রতিক কার্যক্রমের একটা তুলনামূলক আলোচনা এ সম্পর্কে তোমাদের বলছিলাম। তো আজকে আমি এটা তোমাদেরকে রেস্ট যেটা আছে, তৃতীয় বিশ্বের রাষ্ট্রসমূহের শাসনকার্য ক্রমবর্ধমানভাবে কেন সমস্যাজনক হয়ে উঠছে, ইউরোপ এবং ভারত উপমহাদেশের সাম্প্রতিক রাষ্ট্র কার্যক্রমে একটা কম্প্যারিজন আলোচনা, আধুনিক বিশ্বের রাজনীতিতে প্রযুক্তির প্রভাব ও ভূমিকা এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার ক্ষেত্রসমূহ, এই টপিকসগুলো সম্পর্কে আশা করি তোমরা আজকের অনলাইন ক্লাসে আমরা সবাই আমার সঙ্গে থাকবে। তোমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা যারা তোমরা আজকে আমার সঙ্গে আছো, তাদের সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং যেটা আমি বলতে যাচ্ছি, আজকে আমি তোমাদের সঙ্গে এই জিনিসগুলা যেটা আলোচনা করবো, আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। ইউরোপ এবং ভারতীয় উপমহাদেশে যে কার্যক্রম ছিল তার একটাই ছিল, বর্তমান বিশ্বের সবচেয়ে অগ্রগতি সম্পন্ন দেশের মহাদেশের মধ্যে একটা ছিল ইউরোপ। 40টির মতো দেশে মহাদেশে অবস্থিত, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, শিল্প, খনিজ সম্পদ তথা সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বাস্তবায়ন ও প্রসার ইউরোপ মহাদেশের সর্বপ্রথম বিকাশ লাভ করে। আর ভারত উপমহাদেশে বর্তমানে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই তিনটি রাষ্ট্র নিয়ে গঠিত হয়। 1947 সালের পূর্ব পর্যন্ত প্রায় 200 বছর, 1757 থেকে 1947 আমরা জানি ভারত ও পাকিস্তান, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান ব্রিটিশ শাসনাধীনে ছিল। ঔপনিবেশিক শাসনামলে এসব দেশের জনগণ নতুন নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিতি লাভ করে, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে এরা ছিল পর্যুদস্ত। ব্রিটিশরা উপমহাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে দেয় না। ঔপনিবেশিক শাসনের পরবর্তী সময়ে এসব দেশে সার্বিক দিক দিয়ে উন্নতি লাভের প্রচেষ্টা চালায়। এই প্রচেষ্টা এসব দেশে অনেক রাষ্ট্রীয় সমস্যা দেখা দেয় ও বহুমুখী রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় শক্তিধর দেশগুলো সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় লিপ্ত হয়। ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সাম্রাজ্য বিস্তারের নতুন উদ্দীপনা শুরু হয়। এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া মহাদেশে তারা তাদের সাম্রাজ্য বিস্তার করে। সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে ইউরোপীয় সভ্যতা ও ভাবধারা ব্যাপকভাবে বিস্তার লাভ করে। ইউরোপ মহাদেশ ও ভারত মহাদেশের রাষ্ট্রসমূহের রাজনৈতিক প্রতিষ্ঠান ও অর্থনৈতিক অবস্থা আন্তর্জাতিক নীতিমালার মধ্যে প্রচুর সিমিলারিটি এবং ডিসিমিলারিটি দেখা যায় তখন, যার মধ্যে ছিল বসনিয়া হার্জেগোভিনার সমস্যা এবং কাশ্মীর সমস্যার একটা মিল ছিল। প্রথম মহাযুদ্ধের পর পরাজিত ছিল অস্ট্রো হাঙ্গেরীয় এবং তুর্কিদের অধিকার থেকে ওই যে বসনিয়া হার্জেগোভিনা এলাকা বেরিয়ে যায়। পরবর্তীতে 10 বছর ধরে লড়াই চলে ক্রোয়েট এবং সার্বদের মধ্যে। সার্বরা অতীতের মতো এখনো মনে করে গোটা এলাকা ছিল বৃহত্তর সার্বিয়া। এই ভৌগোলিক দাবি মানতে ক্রোটরা যা রাজি ছিল না। 1921 সালে রাজা আলেকজান্ডার গোটা এলাকার নতুন নাম দিলেন কি যুগোস্লাভিয়া। 1941 সালে হিটলার যুগোস্লাভিয়াকে 2 ভাগে ভাগ করেছিল। পরবর্তীতে জোসেফ মার্শাল টিটো রাজা আলেকজান্ডারের অখণ্ড যুগোস্লাভিয়াকে পুনর্জন্ম দিলেন। 1980 সালে যুগোস্লাভিয়ার প্রতিষ্ঠাতা মার্শাল টিটোর মৃত্যুর পর যুগোস্লাভিয়ার নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়। টিটোর মৃত্যুর পর বিভিন্ন প্রজাতন্ত্রের জনগণ তাদের স্ব জাতিসত্তার চেতনা উজ্জীবিত হতে থাকে। প্রথম সুযোগে স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া ফেডারেল রাষ্ট্র কাঠামো থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে স্বাধীনতার ঘোষণা করে। অন্যদিকে বসনিয়া হার্জেগোভিনার মুসলমানগণ স্বাধীনতা প্রশ্ন তুলতে পাশ্চাত্য ইউরোপীয় গোষ্ঠী ওই এলাকায় গণভোটের প্রস্তাব করে। 1992 সালে 29 ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। গণভোটের প্রেক্ষিতে বসনিয়া হার্জেগোভিনা 1992 সালে 1 মার্চ স্বাধীনতা লাভ করে। 7 এপ্রিল জাতিসংঘ ও ইউরোপীয় গোষ্ঠী বসনিয়াকে স্বীকৃতি দেয়, কিন্তু সার্বীয় মুসলিম অন্যান্য জাতিসত্তাকে স্বীকৃতি করতে অস্বীকৃতি জানায়। বিদ্রোহী সার্ব সম্প্রদায় তখন যুগোস্লাভিয়া বাহিনীর সমর্থনপুষ্ট একটি স্বতন্ত্র বসনিয়ান সার্ব রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালায়।
1992 সালের এপ্রিল থেকে 93 এপ্রিল পর্যন্ত সময়ের যুদ্ধে সার্ব বাহিনী বসনিয়া হার্জেগোভিনার 70% ভূমি দখল করে নিয়েছে। 1992 সালে বসনিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সার্ব বাহিনী আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণ না করার জন্য ন্যাটো ও জাতিসংঘ এগুলোর সমালোচনা করছিল। বসনিয়ার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায় বসনিয়া বাহিনী এখনও নিজস্ব মুক্তি বৃদ্ধির তুলনায় সার্ব বাহিনীকে আরও দুর্বল করার দিকে মনোযোগী হচ্ছে। দীর্ঘদিন ধরে বসনিয়ার সংখ্যালঘু উন্মত্ত সার্বরা মেতেছিল মুসলিম নিধনযজ্ঞে। তাদের নৃশংসতা থেকেই নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। তাদের নৃশংসতার কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হিটলারের নাৎসি বাহিনীর কর্মকাণ্ডকেও হার মানায়। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বহুবার এই যুদ্ধের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছে। ফ্রান্স ও যুদ্ধ বন্ধের জন্য সামরিক অভিযান চালাতে চাইলেও তারা পশ্চিমা নেতৃত্বে তারা সাড়া মেনে ইউরোপীয় সম্প্রদায় দেশটিকে বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিত্তিতে স্বতন্ত্র এলাকায় ভাগ করার প্রচেষ্টায় লিপ্ত ছিল। গণতন্ত্রের সূতিকাগার ছিল আমরা জানি ব্রিটেন ও স্বাধীনতা সংগ্রাম প্রতীক ফ্রান্স ও অন্যান্য পাশ্চাত্য দেশসমূহ সার্বীয় আগ্রাসী কর্মকাণ্ড আধিপত্যবাদের সপক্ষে অবস্থান নিয়েছে। কট্টর সাম্প্রদায়িক ব্রিটিশ সরকার ইউরোপে কোনো মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করতে চাইছে না। শুধু তাই নয়, মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদানের পরিবর্তে তাদের উপর নিপীড়ন, অত্যাচার ও হত্যাযজ্ঞের পরোক্ষ সমর্থন জানাচ্ছে তারা। সার্বীয় ও ক্রোয়েশীয় উভয় গ্রুপ বসনিয়ায় মুসলিম অস্তিত্ব নিচ্ছিন্ন করতে বদ্ধপরিকর। সার্বরা বসনিয়াকে সম্পূর্ণরূপে দখল করতে চায়। সার্বিয়ারা কখনো অত্র অঞ্চলে মুসলিম প্রভাব স্বীকার করে না এবং মুসলমানরাও তাদের আত্মনিয়ন্ত্রণকারী আন্দোলন থেকে কখনো পিছপা হবে না। বসনিয়ার প্রেসিডেন্ট তখন বলছিলেন যে আমার মৃত্যুর পরোয়ানা রক্ষা করার জন্য আমি নির্বাচিত হয়েছে, আমি যুদ্ধ চালিয়ে যাব, তবু কখনো বিভক্তি মানব না। সার্বদের মূল শক্তি হচ্ছে ব্রিটেন। 1993 সালে যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদে বসনিয়ার উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব উত্থাপিত হলে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া তার বিরোধিতা করে। সার্বিয়ার শক্তি এখনও আগের চেয়ে অনেক কমে গেছে, কারণ সার্বিয়ার সাথে যুক্ত মন্টিনিগ্রো সম্প্রতি স্বাধীনতা লাভ করছে। ডেটন চুক্তি অনুযায়ী বসনিয়া হার্জেগোভিনা রাষ্ট্রের কাঠামো এক থাকলেও দেশটিকে দুভাগে ভাগ করা হয়েছিল। মুসলমান আর ক্রোয়েটীয়দের একটি ফেডারেশন আর সাব নিয়ন্ত্রিত এলাকা নিয়ে আলাদা প্রশাসনের নাম করা হয়েছিল স্পার্সবার্গ হিসাবে। এদের আলাদা আলাদা প্রেসিডেন্সি থাকবে, সেনাবাহিনী থাকবে, কেন্দ্রীয় নেতৃত্বে শুধু বৈদেশিক। ডেটন চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে সেখানে যুদ্ধ থেমে গেছে। এখন এটা এর পরিণতিতে 1998 সালে মে মাসে দেখা যাচ্ছিল যে বসনিয়া ও সমস্যার সাথে ভারত উপমহাদেশের কাশ্মীর সমস্যার অনেক সাদৃশ্য পরিলক্ষিত হয়। বসনিয়ার প্রশ্নে ইউরোপীয় রাষ্ট্রগুলো যেরূপ মনোভাবের পরিচয় দিয়েছে, মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমির দাবিতে ভারত সরকার মুসলমানদের উপর সেরূপ নিপীড়ন ও হিংসাত্মক নীতি গ্রহণ করছে। কাশ্মীর সমস্যার মূলে ছিল 1947 সালের ভারত বিভাগ। স্বাধীনতা পরিকল্পনায় যখন বলা হয়েছিল কাশ্মীর পাকিস্তান বা ভারতের সাথে একীভূত হবে অথবা নিজেদের শাসন কার্য পরিচালনা করবে। এই সিদ্ধান্ত অনুযায়ী কাশ্মীরের হিন্দু রাজ্য হরি সিং কাশ্মীরকে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল বা স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা করেছিল, কিন্তু তারা এই পরিকল্পনায় নেহরু ও পাকিস্তানের গভর্নর জিন্নাহ সমর্থন করেননি। 1947 সালে সেপ্টেম্বর মাসে কাশ্মীরের মুসলমান গোষ্ঠীগুলো হিন্দু রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এ সময় ভারত কাশ্মীরকে ভারতের সাথে একীভূত হওয়ার সাথে সামরিক সাহায্য দেয়। এই সুযোগে ভারতীয় সামরিক বাহিনী জম্মু কাশ্মীরের একটি বিরাট অংশ তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ফলশ্রুতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সূত্রপাত হয় এবং 1949 সালে 1 জানুয়ারি জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। ইতিমধ্যে ভারত জম্মু কাশ্মীরের 3 ভাগের 2 ভাগ দখল করে নেয় এবং পাকিস্তান বাকি 3 ভাগের উপর 1 ভাগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যা কাশ্মীর নামে পরিচিত। 1948 সালের 13 আগস্ট, 1949 সালের 4 জানুয়ারি ভারত ও পাকিস্তান সম্পর্কিত জাতিসংঘ কমিশনের প্রস্তাব গৃহীত হয়। এর মাধ্যমে মুক্ত অবাধ গণভোটে কাশ্মীরি জনগণের ইচ্ছার উপর নির্ভর করে তাদের ভবিষ্যৎ অবস্থা নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু পরবর্তীকালে ভারতের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং কাশ্মীরকে নিজ ভূমি বলে ঘোষণা করে। 1965 সালে এ নিয়ে দ্বিতীয়বারের মধ্যে আবার ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে তৃতীয়বারের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। 1972 সালে সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তান ও ভারত বিরোধ মীমাংসার মাধ্যমে দুপক্ষে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। 1998 সালের মে মাসে ভারত ও পাকিস্তান প্রত্যেকে 2 দফায় পারমাণবিক পরীক্ষা চালায়। তখন থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। তার ঠিক 1 বছর পর কাশ্মীরকে নিয়ে উভয় দেশে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়। 1998 সালের 26 মে ভারত কাশ্মীর গেরিলাদের জন্য কার্গিল নিয়ন্ত্রণ রেখা বরাবর গেরিলা ঘাঁটিগুলোতে হামলা চালায়। এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে ভারত কাশ্মীর জম্মু কাশ্মীর সমস্যার কোনো আশু সমাধান হয়নি।
তারপর কসোভো সংকটের সাথে কাশ্মীর সমস্যার একটা সাদৃশ্য ছিল। কসোভোতে বসনিয়ার মতো কসোভোতে দীর্ঘকাল ধরে চলছে প্রতিহিংসার আগুন। সে আগুনে আলবেনীয় বংশোদ্ভূত সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষমতাসীন সংখ্যালঘু সার্বীয় বংশোদ্ভূতের প্রতিনিধি 1996 সালে কসোভো লিবারেশন আর্মি গঠিত হয়। কসোভোয় সার্বিয়ার নৃশংস অত্যাচার ও গণহত্যা কমানোর জন্য সমঝোতা প্রয়াস চালাচ্ছে ন্যাটো, জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কসোভোয় বঞ্চনার শিকার অসন্তুষ্ট বিক্ষুব্ধ আলবেনিয়ার 1945 সালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারপর দেখা যাচ্ছিল যে সাম্প্রতিক ইউরোপে গণতন্ত্র মানবাধিকার প্রশ্নে যেখানে শীর্ষ জমাতে সেখানে ইউরোপের একটি অঞ্চলে মুসলমানদের ন্যায্য দাবিকে মেনে নিতে অস্বীকৃত হয়েছে। কসোভো সংকটের সাথে সাথে ভারত উপমহাদেশের কাশ্মীর সমস্যার সাদৃশ্য পরিলক্ষিত হয়। মুসলমানদের স্বতন্ত্র আবির্ভাবের দাবিতে ভারত সরকার যেরূপ নিপীড়ন ও হিংসাত্মক নীতি গ্রহণ করেছে, কসোভোর প্রশ্নে ইউরোপীয় রাষ্ট্রগুলোকেও বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে সাময়িক সময়ে ইউরোপীয় রাষ্ট্রগুলোর সাথে তাদের আকাশ পাতাল বৈষম্য পার্থক্য। আধুনিক ইউরোপ মহাদেশের উত্তরণ ঘটেছে সর্বদিক থেকে আর্থ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, জাতীয়তাবাদের ঐক্য সর্বক্ষেত্রে উন্নয়নে তারা বিশ্ববাসীর সামনে নিজেদেরকে মডেল হিসেবে উপস্থাপন করছে। অন্যদিকে ভারত উপমহাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, জাতীয়তাবাদ ক্রমান্বয়ে পশ্চাদমুখী সনাতন রাষ্ট্রবাদের দিকে ধাবিত হচ্ছে। ইংলিশ ও ব্রিটিশ সাংস্কৃতিক প্রভাব উপমহাদেশের ইংরেজি ভাষার সাথে ব্যাপক চর্চার ফলে সৃষ্টি হয়েছে বিক্রম শেঠ, অরুন্ধতী রয় এবং সালমান রুশদির মতো শক্তিশালী ভাষায়। এখানে আমরা দেখতে পাই ইউরোপ ও ভারত উপমহাদেশের সাম্প্রতিক রাষ্ট্র কার্যক্রমের তুলনা দেখলে দেখা যায় ইউরোপ মহাদেশের রাজনৈতিক, সামাজিক, সার্বিক পরিস্থিতির সাথে ভারত উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার সাদৃশ্যের পরিবর্তে বৈসাদৃশ্যই বেশি, যে বৈপরীত্য ভারত উপমহাদেশের ধ্বংসকে অনিবার্য করে তুলতে পারে। উভয় মহাদেশের মধ্যে বৈষম্যকর্মীদের সঙ্গে থেকে হয়তো এরকমের একটা তুলনামূলক কম্পারিটিভ আলোচনা আমরা ইউরোপের সাথে দেখতে যাই। এবারে আমরা তৃতীয় বিশ্বের রাষ্ট্রসমূহে শাসনকার্য ক্রমবর্ধমানভাবে কীভাবে সমস্যাজনক হয়ে উঠেছে, এটা বর্তমানে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার ফলে সরকারের দায় দায়িত্ব অনেকাংশে প্রসারিত হয়েছে। আমরা জানি মানব জীবনের সর্বক্ষেত্রেই সরকার কল্যাণের জন্য সম্প্রসারিত, কিন্তু কল্যাণমূলক রাষ্ট্র শাসনকার্য ক্রমবর্ধমানে ভিন্নমুখী সমস্যা প্রকট রূপ লাভ করছে। বিশেষ করে তৃতীয় বিশ্বের রাষ্ট্রসমূহের সমস্যার পরিমাণ খুবই ব্যাপক এবং প্রকৃতি অনেক জটিল। এর কারণ হচ্ছে এই সমস্যা এত ব্যাপকভাবে বিস্তৃত যে এগুলোকে সঠিকভাবে নির্ধারণ করা খুবই কঠিন। যেমন এখানে অনেক এক্সপার্টদের অভাব আছে, বিশেষজ্ঞের অভাব আছে। শাসন সব কাজেই তৃতীয় বিশ্বের সকল রাষ্ট্রে বিশেষজ্ঞ ব্যক্তির অভাব পরিলক্ষিত হয়। ফলশ্রুতিতে প্রাকৃতিক সম্পদ ধারণ, উৎপাদন ও বন্টন কার্যক্রমে বৈদেশিক সহায়তা প্রয়োজন হয়। বিশেষজ্ঞ ব্যক্তির অভাবে দেশীয় সরকার যেসব প্রকল্প হাতে নেয় সে প্রকল্প খুবই সাফল্যজনকভাবে সম্পাদিত হয়। তাছাড়া তৃতীয় বিশ্বের সরকার ব্যবস্থা এমন যে শাসন ব্যবস্থায় বিশেষজ্ঞ ব্যক্তির আগমন প্রায় অসম্ভব। ফলে বিশেষজ্ঞ ব্যক্তির অভাবে শাসনকার্য পরিচালনা ক্রমবর্ধমানভাবে সমস্যাজনক হয়ে পড়ছে। এরপর আছে রাজনৈতিক অস্থিতিশীলতা। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক ব্যবস্থার প্রায় রাজনৈতিক অস্থিতিশীল পরিলক্ষিত। এর ফলে রাজনৈতিক ব্যবস্থায় হিংসাত্মক কার্যকলাপ, বিশৃঙ্খলা বহিঃপ্রকাশ ঘটে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিকল্পনা ব্যর্থতা পর্যবেসিত হয়েছে। এর মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তৃতীয় বিশ্বের দেশসমূহে শাসনকার্য ক্রমবর্ধমানভাবে পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে এটা সমস্যাজনক হয়েছে। তারপর মিলিটারি ইন্টারভেনশন আছে, সামরিক হস্তক্ষেপ। সামরিক হস্তক্ষেপ এবং সেনাবাহিনীর রাজনৈতিক অংশগ্রহণ তৃতীয় বিশ্বের দেশগুলিতে একটা চিরাচরিত প্রথা। সামরিক শাসন আমলে দেশে তেমন কোনো উন্নয়ন লক্ষ্য করা যায় না। সামরিক নেতাগণ তারা দেশের উন্নয়নের চেয়ে তাদের গোষ্ঠীগত এবং ব্যক্তিগত উন্নয়ন নিয়ে বেশি ব্যস্ত থাকে। তারা গণতন্ত্রকে কথা বললেও তারা একটা স্বৈরতন্ত্র বা একটা রাজনৈতিক মনোভাবের পরিচয় দেয়। অবস্থায় দেশের রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়। তারপর সমন্বয় সাধনায় রাজনৈতিক পদ্ধতির অভাব। কর্তৃত্ব এবং স্বাধীনতার মধ্যে সমন্বয় সাধনের জন্য যেসব প্রচেষ্টা চালানো হয়েছে তার মধ্যে রাজনৈতিক পদ্ধতিগুলি উল্লেখযোগ্য, কিন্তু এই পদ্ধতি প্রয়োগের ফলে স্বৈরতন্ত্র নয় নৈরাজ্যবাদের সৃষ্টি হয়েছে এবং কখনো কখনো এতে স্থবিরতা, কখনো বিপ্লব, আবার কখনো বা ভূখণ্ড বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ধ্বংসপ্রাপ্ত হয়। তারপর ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব। একমাত্র শিক্ষাই মানুষকে ব্যাপকভাবে সচেতন করে তুলতে পারে। যে দেশের মানুষ যত বেশি শিক্ষিত তত উন্নতি। তৃতীয় বিশ্বের অধিকাংশ মানুষ অশিক্ষিত, তাই তাদের কুসংস্কার মনোভাবের কারণে কোনো পরিবর্তনকে সাদরে গ্রহণ করা পারে। এর ফলে শাসনকার্য পরিচালনা করা খুবই সমস্যাজনক হয়ে পড়ে। এরপর অর্থনৈতিক সমস্যা। তৃতীয় বিশ্বের শাসনকার্য পরিচালনার একটা প্রধান সমস্যা হল আর্থিক সংকট। রাজনৈতিক সংকটের কারণে এসব দেশ তাদের সামগ্রিক উন্নয়ন সাধন করতে পারছে না। প্রয়োজনীয় অর্থের অভাবে উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। ফলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরপর আমলাদের প্রাধান্য।
আমলাতন্ত্রের প্রাধান্যের কারণে তৃতীয় বিশ্বের শাসন করার যে সমস্যা দেখা দিচ্ছে, আমলাগণ সাধারণত দেশের অন্যান্য সংগঠন অপেক্ষা অধিক বেশি সুসংগঠিত এবং শক্তিশালী। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমলাদের অনবদ্য ভূমিকা রয়েছে, তাই অতি সহজে তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রচার করে এবং নিজেদের স্বার্থ হাসিল করে। তারপর আছে জনসংখ্যার বিস্ফোরণ, পপুলেশন যেটা এক্সপ্লোশন। তৃতীয় বিশ্বের প্রায় প্রতিটি দেশে বর্তমানে জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এই জনসংখ্যার আধিক্যের কারণে কোনো প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এর জন্য সরকার আইন শাসন ও বিচার বিভাগের কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারে না। তারপর আছে স্বৈরতান্ত্রিক ঐতিহ্য। উন্নয়নশীল দেশগুলিতে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার ঐতিহ্য দীর্ঘকাল থেকেই বিদ্যমান ছিল। এমনকি স্বাধীনতা লাভের পর থেকেও শাসক গোষ্ঠী জনগণের মতামতের পাশ কাটিয়ে নিজেদের খেয়ালখুশি মতো শাসন কার্য পরিচালনা করে, যার পরিণতি জনগণের সাথে সরকারের দ্বন্দ্ব ও বিরোধ রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে এবং শাসন কার্য পরিচালনায় ব্যাঘাত করে। রাজনৈতিক দলের মতাদর্শ তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশগুলোতে ব্যক্তিগত, গোষ্ঠীগত ও ধর্মের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলি গড়ে ওঠে। এসব রাজনৈতিক দলগুলোর মতাদর্শের ক্ষেত্রেও বিভিন্নতা পরিলক্ষিত হয়। মতাদর্শগত ভিন্নতার কারণে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হয় এবং সরকারের শাসন কার্যে বাধার সৃষ্টি করে। সংসদে শক্তিশালী বিরোধী দলের অভাব। আমরা জানি তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশে সংসদে শক্তিশালী বিরোধী দলের অভাব পরিলক্ষিত হয়। সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকলে সরকারি দল যে কোনো সিদ্ধান্ত কার্যকর করতে পারে। এরকম একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটে না। পরবর্তীতে এর ফলে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। এরপর ছিল রাজনৈতিক দলের মধ্যে কোন্দল। তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানের বিকাশ সন্তোষজনক নয়। এর প্রধান কারণ এসব দেশ তাদের দলীয় স্বার্থ নিয়ে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়। এর ফলে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং সরকারের পক্ষে শাসন কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করা কঠিন হয়ে পড়ে। তারপর হচ্ছে লিগিটিমেসি ক্রাইসিস, যেটা বৈধতার সংকট। জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ ঔপনিবেশিক শাসন শোষণের নাগপাশ থেকে মুক্ত হয় তৃতীয় বিশ্বের দেশগুলিতে স্বাধীনতা লাভ করে এসব রাষ্ট্রের শাসন ব্যবস্থায় যেসব সংকট দেখা দেয় তা হলো বৈধতার সংকট। এটি তৃতীয় বিশ্বের মতবাদ বা বৈধতার সূত্র গড়ে তোলে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জনগণ তা সমর্থন করে না, ফলে বৈধতার সংকট সৃষ্টি এবং শাসন কার্যের সমস্যা দেখা দেয়। তারপর শ্রেণী স্বার্থের প্রতিনিধিত্ব। সংসদীয় পদ্ধতিতে বিভিন্ন গোষ্ঠী শ্রেণী থেকে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্যপদ লাভ করে থাকে। এসব সদস্যগণ তাদের শ্রেণী স্বার্থের দিকে বেশি নজর দেয় এবং বিভিন্নভাবে সরকারের উপর প্রভাব বিস্তার করে এবং নিজেদের অনুকূলে নীতি নির্ধারণ করতে বাধ্য হয়, ফলে সরকার এই অবস্থায় সমস্যায় পড়ে যায়। তারপর নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি। অর্থনৈতিক ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ বাড়ানো হলে তা সরকারের প্রশাসনিক ও নির্বাহী বিভাগের প্রচুর পরিমাণে ক্ষমতা বৃদ্ধির পরে ক্ষমতাশীল নির্বাহী বিভাগ আইনসভার উপর প্রাধান্য বিস্তার উদ্যোগ। এই অবস্থা গণতন্ত্রের পক্ষে খুবই একটা মারাত্মক একটা হুমকি স্বরূপ। এছাড়া নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি মানে আমলাদের ক্ষমতা বৃদ্ধি। আমরাই বর্তমান গণতান্ত্রিক সরকার একটা ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর পাশে বৈদেশিক শক্তির প্রভাব। তৃতীয় বিশ্বের দেশগুলোতে বৈদেশিক রাষ্ট্র সাহায্য করতে চায় বিভিন্ন প্রকার সাহায্যের নামে। তারা তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন দিকগুলো নিজেদের আয়ত্তে আনতে চায়, ফলে তৃতীয় বিশ্বের শাসন কার্যের সমস্যা দেখা দিচ্ছে। তারপর হচ্ছে দরিদ্রতা উন্নয়নশীল দেশগুলো শাসন ব্যবস্থার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে, কারণ এসব দেশের বেশিরভাগ লোকই দারিদ্র্য সীমার নিচে বাস করে। তাছাড়া অর্ধাহার, অনাহার, অপুষ্টি চরমভাবে এই অঞ্চলের জনগণের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ফলে স্বাভাবিকভাবে তারা সরকারের প্রতি যেমন উদাসীন ও নিষ্ক্রিয়, তেমনি রাজনৈতিক উদাসীনতা তাদের মানসিকতাকে পঙ্গু করে দেয়। তো আমরা তৃতীয় বিশ্বে কেন প্রশাসনিক কার্যকলাপ, এই পয়েন্টগুলোর জন্য আমরা দেখতে পাই যে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর শাসন কার্য সংকটপূর্ণভাবে চলেছে। এর মধ্যে জাতীয় সংহতির সমস্যা, বৈধতা সংকট, প্রাকৃতিক দুর্যোগ, এই কারণগুলোও আছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে বৈদেশিক প্রভাব বলয় থেকে মুক্ত না হতে পারবে ততদিন পর্যন্ত তারা নিজস্ব ধারণায় সরকার শাসন কার্য পরিচালনা করতে পারবে না, ফলে গণমুখী কার্যকরী পদক্ষেপ গ্রহণ বাস্তবায়ন করতেও পারবে না। বর্তমান শতাব্দীতে আইনসভাগুলোর ক্ষমতা হ্রাস পেয়ে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির পিছনে রয়েছে বর্তমানকালে বিভিন্ন যুদ্ধবিরোধী, আন্তর্জাতিক উত্তেজনা, দলীয় কন্দল, দাঙ্গা, আন্তর্জাতিক রাজনৈতিক সংকট। এই অবস্থা পরিস্থিতির প্রেক্ষাপটে সাম্প্রতিক বিশ্বের রাষ্ট্রসমূহের শাসন কার্য ক্রমবর্ধমানভাবে সমস্যায় জড়িত হয়ে পড়ছে। এখন আধুনিক আরেকটা টপিকস নিয়ে আজকে আমি আলোচনাটা শেষ করব, সেটা আধুনিক বিশ্বের রাজনীতিতে প্রযুক্তির প্রভাব ও ভূমিকা। আধুনিক সরকার ও রাজনীতির উপর বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উপেক্ষা আমরা করতে পারি না। এটা খুবই প্রতিটি নতুন প্রযুক্তি নির্বাহ আবিষ্কার পর সরকারের উপর ক্রমবদ্ধভাবে নতুন করে অনেক দায়িত্ব অর্পিত হচ্ছে। তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা মানবিক সম্পর্ককে ব্যাপকভাবে পরিবর্তন করছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, জাতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব লক্ষণীয়। প্রতিনিয়ত বিজ্ঞানের নব আবিষ্কারের ফলে রাষ্ট্রের ভূমিকার যেমন পরিবর্তন হয়, তেমনি সরকারের উপরেও দায়িত্ব আরোপিত হচ্ছে অধিক পরিমাণে। ফলে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। এজন্য মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং রাষ্ট্র জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির অবদানের কথা অস্বীকার করা যায় না। বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা মানুষ এবং মানুষের মধ্যেকার, মানুষ এবং সরকারের মধ্যেকার সম্পর্ককে পরিবর্তন করছে। আধুনিক যুগে বৈজ্ঞানিক ও যান্ত্রিক অগ্রগতির সাথে সাথে রাষ্ট্রের উপর অনেক গুরুদায়িত্ব হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষ ও সরকারের মধ্যেকার যে সম্পর্কের একটি ব্যাপক পরিবর্তন শাসন করছে। যেমন
দেখি আমরা পয়েন্টগুলো। ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব ফেলছে। শিল্প বিপ্লবের সময়তে বর্তমান যান্ত্রিক সভ্যতার ধারাবাহিকতা পর্যন্ত ব্যবসা বাণিজ্যের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিনিয়তই বেড়ে চলছে। কারণ সমাজে এক শ্রেণীর প্রভাব আছে যারা উৎপাদনের যন্ত্রসমূহ নিয়ন্ত্রণ করে এবং উৎপাদন যন্ত্রসমূহ নিয়ন্ত্রণ করার পর এরাই সমাজকে নিয়ন্ত্রণ করে এবং প্রতিযোগিতার সুবিধা লাভ করে। শিল্প ব্যবস্থার উপর প্রভাব। জেমস ওয়াটসনের স্টিম ইঞ্জিন আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তন দেখা যায়। মানুষ হস্তের পরিবর্তনের যন্ত্রের আবিষ্কার শেখে, ফলে উৎপাদনের উপকরণ সহ চলা যায় যন্ত্রপাতির মাধ্যমে। বাষ্প ইঞ্জিন তৈরির ফলে নতুন নতুন শিল্প কারখানা তৈরি হতে পারে এবং বিশ্ব অর্থনীতি নতুন দিকে যাত্রা শুরু করে। এক্ষেত্রে সরকার রাজনীতির গতিধারা পরিবর্তন হয়। বৃত্তিমূলক শিক্ষার প্রসার। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যুগে সরকার কারিগরি বৃত্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করছে, ফলে কৃষিগত শিক্ষার প্রতি মানুষের আগ্রহ ধীরে ধীরে কমে আসছে। এরপর ছিল সরকারের অর্থনৈতিক কার্যকলাপের উপর প্রভাব। মানুষের অর্থনৈতিক কার্যকলাপের সাথে দেশের রাজনীতি ও সরকারের সম্পর্ক খুবই নিবিড়। বর্তমান যান্ত্রিক যুগে যারা সমাজের উপর উৎপাদন নিয়ন্ত্রণ করে তারাই সমাজের উপর কর্তৃত্ব আগ্রহী হয়। বর্তমানে যান্ত্রিক উপায় উৎপাদনের ফলে অল্প সময়ে অধিক পণ্য উৎপাদন করা যায় বলে উৎপাদন ব্যবস্থার অপচয়টা সামাজিক সমস্যা সৃষ্টি করে। সমস্যা সমাধানে সরকার প্রচেষ্টা থাকা একান্ত উচিত। তারপর বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা ও কৃষি। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অগ্রগতির ফলে কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রের সাথে কৃষকের সম্পর্ক অত্যন্ত নিবিড়, তাই সমাজের অন্যান্য সদস্যদের নয় কৃষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং বিজ্ঞান ও প্রযুক্তি শুধু শিল্পক্ষেত্রে অগ্রগতি করে কৃষিক্ষেত্রে তারা ব্যাপক পরিবর্তন সাধন করেছে। আইন কানুনের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার প্রভাব রয়েছে। আধুনিক সরকারগুলোর উপর বিজ্ঞানের প্রভাব পড়ার কারণে রাষ্ট্রের নতুন নতুন আইন কানুনের পরিবর্তন হচ্ছে, কারণ তাদের আগের আইনগুলো প্রথা বা রীতিনীতি প্রদান ছিল অনেকটা পুরনো রীতিনীতি ভিত্তিক ছিল। বর্তমান অবস্থার সাথে মিল রেখে এই আইনগুলো নতুনভাবে প্রণয়ন করা হচ্ছে, ফলে সেসব দেশের সাথে প্রচলিত আইনের খাপ খাইয়ে নিতে হচ্ছে। এখন মানবিক সম্পর্কের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রয়োগ। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার পরিবর্তন সাথে সাথে মানবিক সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন সাধিত হচ্ছে। শ্রমিকদের কাজের ঘণ্টা হ্রাস করে দেওয়ায় তারা বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছে, বর্তমান তথ্য আদান প্রদানের সুবিধা লাভ করছে। এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সম্প্রসারণ ঘটেছে। বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা। আধুনিক যুগ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যুগ। এখন শিক্ষার কার্যক্রম বিজ্ঞান ও প্রযুক্তির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান অধিকাংশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তিগত বাস্তব শিক্ষার উপর গুরুত্ব আরোপ করছে। এখানে অধিকাংশ ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণার দিকেও মনোযোগ দিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি। বিজ্ঞান মানুষের রোগ ব্যাধির সাথে সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে সাহায্য করছে। বিজ্ঞানের বদৌলতে এমন কোনো রোগ নেই যা চিকিৎসা দ্বারা নিরাময় করা সম্ভব হয় না। বিজ্ঞান আমাদের জীবনকে এখন লং লাইফ করে দিয়েছে। তারপর জীবনযাত্রার মান উন্নয়ন। বিজ্ঞান ও প্রযুক্তির ফলে মানুষের জীবনযাত্রার মানে উন্নত হচ্ছে। সামাজিক মূল্যবোধ, সামাজিক সংগতি সাধন ইত্যাদি সম্ভব হচ্ছে। তারপর তথ্য সরবরাহের উপর প্রভাব। বর্তমান বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারের সুবাদে আধুনিক সরকারগুলো তথ্য সরবরাহের ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করছে। কম্পিউটার ও ইন্টারনেটের সুবাদে তথ্য সরবরাহের সুবিধা হচ্ছে। তারপর দারিদ্র্য মোচন। বর্তমান বিজ্ঞানের উন্নতির ফলে কলকারখানা বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তিবিদ্যার চরম বিকাশ লাভের ফলে বহু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তো আমরা আধুনিক বিশ্বের রাজনীতিতে দেখলাম প্রযুক্তির প্রভাব ও এগুলোকে কোনো কর্মী আধুনিক বিশ্বের রাজনীতিতে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকাকে কোনো কর্মী অস্বীকার করা যাবে, গুরুত্ব অনেক বেশি দরকার। কারণ এগুলো শিল্প, ব্যবসা বাণিজ্য, শ্রম, ব্যবস্থাপনা, শিক্ষা, কৃষি, যোগাযোগ, জাতীয় প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে বিরাট পরিবর্তন করছে এবং এগুলোকেও সরকারের নিকটে অনেক গুরুত্বপূর্ণ কার্যাবলী অর্পণ করছে। আশা করি তোমাদের আজকে এই লেকচারটা অনেক ভালো লেগেছে। পরবর্তীতে এই রেস্ট অফ যেটা আছে আর কিছু আছে এটা নিয়ে তোমাদের সঙ্গে আবার একটা ক্লাস হবে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করো।